সবাইকে শুভ দুপুর। আজকে যে লেকচারটি আমরা দেখব সেটি সবাই হয়তো দেখতে পাচ্ছ যে লোডিং এন্ড শিডিউলিং বা শিডিউলিং দুটোই বলে, শিডিউলিং বলে সাধারণত। আজকে এই দু লেকচার নিয়ে কথা বলবো। তো আমরা শিডিউলিং এবং লোডিং দুটো শব্দ আমাদের কাছে পরিচিত। শিডিউলিং এর থেকে প্ল্যানিং শব্দটা আমাদের কাছে বেশি পরিচিত, তাই না? যে মনে করেন আপনার একটা ডাইং ইন্ডাস্ট্রিতে আপনি চাকরি করেন বা আপনার একটা ডাইং ইন্ডাস্ট্রি আছে। এখন এই ডাইং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রকার বায়ার আছে, সেই সমস্ত বায়ারের কোন ফেব্রিকটা কবে ডাইং হবে সেটা আপনি একটা প্ল্যান করে থাকেন। তো সেটাকে আমরা সাধারণত প্ল্যানিং ডিপার্টমেন্ট বলে থাকি, তাই না? তো সেজন্য বলছিলাম যে শিডিউল শব্দটার সাথে প্ল্যানিং শব্দটা বেশি বোধহয় আমাদের কাছে পরিচিত। এবং লোডিং যেটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাসাইন যে কাজটা রয়েছে কোন একটা ইউনিট মানে কারো প্রতি বা কোন একটা মেশিনের প্রতি, সেই কাজটা কতটুকু সেটাকে আমরা লোডিং বোঝাচ্ছি। তো আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। চলো, একটা হচ্ছে লোডিং আর একটা হচ্ছে শিডিউলিং। ফার্স্ট অফ অল আমরা যদি বলি যে লোডিং আমরা কাকে বলছি, লোডিংটা কি, তো আমরা একটু দেখে নেই। বলা হচ্ছে এ লোড মিন্স দ্য কোয়ান্টিটি অফ ওয়ার্ক and allocating the quantity of work to the process necessary to manufacture each item is called loading. কোনো কিছু তৈরি করতে বা কোনো কিছু ম্যানুফ্যাকচার করতে যে কাজটুকু করতে হয় বা কোয়ান্টিটি অফ ওয়ার্ক, সেই কোয়ান্টিটি অফ ওয়ার্কটাকে আমরা বলছি লোডিং। A loading is defined as the assignment of work to a facility. The facility may be equipment, group, entry people, group of plants, etc. যেমন এখানে একটা ডাইং মেশিনের ছবি দেওয়া আছে। মনে করো তোমার ডাইং যে ফ্লোর রয়েছে সেই ডাইং ফ্লোরে 10 নাম্বার মেশিন এটা। তাহলে এই যে 10 নাম্বার মেশিনে কতগুলো ফেব্রিক ডাইং করতে হবে, কত কেজি ফেব্রিক ডাইং করতে হবে, সেটা কিন্তু এই মেশিনের লোড, তাই না? তাহলে লোডিংটা হচ্ছে কোন স্পেসিফিক ফ্যাসিলিটি বলতে আমরা যেটা এখানে বুঝতেছি সেটা ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস সবটাই হতে পারে। তাদের প্রতি যে অ্যাসাইনকৃত কাজ সেটিকে আমরা বলছি লোডিং। ক্লিয়ার? কি উদ্দেশ্য লোডিং এর? উদ্দেশ্যটা হচ্ছে যখন আমাদের একটার পর একটা কাজ থাকবে তখন আমরা আসলে আমাদের মাথায় এটা থাকবে যে এই কাজটা শেষ করে আমাদের ওই কাজটা করতে হবে, যে এর ভিতরে কোনো গ্যাপ বা অন্য কিছু আমি দিতে পারবো না, বা এরকম বিষয়টা অনেকটা বোঝাচ্ছে। অর্থাৎ একটা তারাযুক্ত বলতে পারি আমরা সহজ বাংলায় কথা যদি মানে বাংলায় বলি, যদি বলা হচ্ছে the aim of loading is to have maximum utilization of man, machine and materials by maintaining a free flow of materials along the production line. To prevent the unbalanced allocation of time along with the production departments, যে সমস্ত আনব্যালেন্সড ওয়ার্ক টাইম গুলো আছে সেগুলো, টু কিপ দ্য কস্ট মিনিমাম। তো যখন আমাদের আনব্যালেন্স টাইম গুলো কমে যাবে, প্রোডাকশন রেট বেড়ে যাবে, তো সেই ক্ষেত্রে তো আমাদের কস্ট মিনিমাইজেশন হবেই, তাই না? তো এখন কতগুলো কাজ গুছিয়ে করার, যে এটার পর এটা, এটার পর এটা করব, আর এলোমেলো ভাবে আছে, তাহলে কোনটা আগে হবে? নিশ্চয়ই যেটা গুছিয়ে সেটা হবে, এবং গুছিয়ে কাজটার ক্ষেত্রে প্ল্যানিং থাকছে। সো এটাই ছিল অবজেক্টিভস অফ লোডিং এর। লোডিং এর উদ্দেশ্যই হচ্ছে কাজগুলোকে ঠিকঠাক করে করা এবং ওয়েস্টেজ বা যে ইস্যুগুলো আছে এই ধরনের টাইম এগুলো কমিয়ে মিনিমাম কস্টে প্রোডাকশন করা। ওকে, শিডিউলিংটা কি? এখানে শিডিউলিং তাহলে বলতে আমরা কি বুঝতেছি? যে এখানে বলা হচ্ছে শিডিউলিং ইজ দ্য প্রসেস of prescribing when each operation in the production process is to be executed. কখন কাজটা হবে, ঠিক আছে? কখন হবে এই যে সময়টা, সেটিকে আমরা সাধারণত শিডিউলিং বলি। যেমন আমরা আমাদের যে সমস্ত প্ল্যানিং ডিপার্টমেন্টে যারা থাকে তারা হয়তো কবে কোন অর্ডার আসছে বা কবে কি সেটার উপর বেস করে এটা প্ল্যানিং করে থাকে। সেটা ডাইং প্ল্যানিং হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে, যেই প্রতিষ্ঠান বা যেই প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা যেটাই হোক না কেন, তাহলে শিডিউলিংটা হচ্ছে এই কাজটা কবে করা হবে, আর লোডটা হচ্ছে যেই
মেশিন ইন্ডিভিজুয়াল তার প্রতি কি পরিমাণ কাজটা দেওয়া হলো। ওকে, এরপর কি উদ্দেশ্য আমাদের শিডিউলিং এর, আমরা সহজ করে ভাবতে পারি প্ল্যানিং এর কি উদ্দেশ্য। অনেকগুলো উদ্দেশ্য আছে, আমরা এখানে একটা একটা করে দেখি। যে শিডিউলিং এইমস টু অ্যাচিভ দ্য রিকোয়ার্ড রেট অফ operation production with minimum delay and disruption in processing। আমরা কি করছি, মিনিমাম ডিলে অর্থাৎ দেরি না করে এবং ডিসরাপশন প্রসেসিং অর্থাৎ নিরবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন নয় এরকম কন্টিনিউয়াস প্রসেসিং মানে হ্যাম্পার ছাড়া শিডিউল টাইমে ডেলিভারি করতে পারছি যদি শিডিউলটা মেনে চলি। In order to meet the delivery dates, the sequence of operators is properly planned definitely. প্রত্যেকটা কাপড় কখন কোনটা উঠবে নামবে সব প্রপার প্ল্যান থাকে, নামবেটা যদিও থাকে না তারপর একটা সার্টেন টাইম ধরে নেওয়া হয়। টু হ্যাভ মিনিমাম total time of production by having better resources utilization, for having maximum capacity utilization, reducing the labor cost, minimizing the idleness of machine and manpower। মনে করো তোমার একটা অপারেটর মেশিন বন্ধ করে বসে থাকার কিন্তু তার কোনো ইয়ে নেই, সুযোগ নেই। যদি যখন তোমার ইয়েতে থাকবে যে আমার তো এই কাপড়টা এতক্ষণে নেমে যাওয়ার কথা বা এই স্টেজে থাকার কথা, ঠিক আছে, তাহলে একই সাথে লেবার এবং আমার যে ম্যান পাওয়ার কোনোটারই কিন্তু আইডল ভাবে বসে থাকার উপায় নেই। টু অ্যাভয়েড আনব্যালেন্স অ্যালোকেশন অফ ওয়ার্ক among the various departments and work station। মনে করো তুমি নিটিং আজকে করতে গেছো, তোমার কাছে যে নিটিং এর সুতা, মনে করো ব্রশ সুতা তোমার দরকার, এই ব্রশ সুতা নাই। এখন এই ব্রশ সুতা কি হয়েছে, পার্সেস ডিপার্টমেন্ট কেনে নাই। তো ঘটনাটা কি হলো, তাহলে ওকে বলতেছে ও ওকে বলতেছে, বাট যখন তোমার একটা প্রপার প্ল্যানিং থাকবে তখন শিডিউল থাকবে যে ওই দিন এটা ডাইং এ ওয়াশ হবে, এই ইয়ান ডাইট সুতাটা ওই দিন ওয়াশ হবে, তাহলে পার্সেস ডিপার্টমেন্ট সেভাবে দিবে, নিটিং ডিপার্টমেন্ট সেভাবে বানাবে এবং তোমার কাছে সেভাবে আসবে, তাহলে তুমি সেভাবে ওয়াশ করবা। অর্থাৎ এই যে প্রত্যেকটা সেকশন, একটা সেকশনের সাথে আরেকটা সেকশনের যে একটা ব্যালেন্স কন্ডিশন, এই ব্যালেন্স কন্ডিশনটা সাধারণত শিডিউলিং এর মাধ্যমে হয়ে থাকে বা করা সম্ভব। এন্ড টু কিপ দ্য প্রোডাকশন কস্ট মিনিমাম। এখন এই ধরনের অবস্থার সৃষ্টি হলে সাধারণত প্রোডাকশন কস্টে মিনিমাম হয়। কারণ কি, কারণটা হচ্ছে যেহেতু টাইম এনার্জি সবকিছুতে একটা অপটিমাইজেশন চলে আসে, এই অপটিমাইজেশনের কারণে আমাদের প্রোডাকশন কস্টটা কমে যায়। অর্থাৎ কম সময় এবং কম খরচে যখন উৎপাদন বেশি হয় তখন আমাদের উৎপাদনের খরচ কমে যায়, কারণ বেশি উৎপাদন হলে খরচ কমে যাবে। এটাই মূলত আমরা মোটামুটি শিডিউলিং এর অবজেক্টিভস বলতে পারি, যে একটা সেন্ট্রাল অর্গানাইজড কন্ডিশন যার মাধ্যমে আমরা কি করছি, আমাদের বায়ার ডেট মিট করতে পারছি, তারপর আমাদের যে ইন্টার ডিপার্টমেন্টের ভিতরে যে একটা এলোমেলো অবস্থা সেটা থাকছে না, মেশিন এবং ম্যান পাওয়ারের যে একটা আইডলনেস অর্থাৎ অলস ভাবে বসে থাকার যে অবস্থা সেটি থাকছে না। হ্যাঁ, এই ওকে, অবজেক্টিভস অফ শিডিউলিং। নেক্সট আমরা যদি কথা বলি বেনিফিটস অফ শিডিউলিং, কি একই রকম কথাবার্তা, কারণ অবজেক্টিভস এবং বেনিফিটস তো প্রায় একই রকম। অবজেক্টিভস তো তারপরও আবার একটু আমরা দেখি। বলা হচ্ছে দ্য অপারেশন ডিপার্টমেন্ট ক্যান ইউজ দ্য ইনফরমেশন pertaining the amount of work plan to the schedule personnel extra shift রিপেয়ার আদার ওয়ার্ক, কোনটা মেশিন ঠিক করতে হবে বা হবে না, এগুলো ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট দেওয়া হয়। ফোরম্যান ক্যান ডিটারমাইন themselves where their operation can be scheduled. The purchasing department make its plan for purpose of supply tools or equipment. Machine shop can know the special feature, molds, tools required, etc. The planning department know, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের যে কনসার্ন, সেই কনসার্ন সম্পর্কে, তাদের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি সম্পর্কে তারা ওয়াকিবহাল হচ্ছে, ঠিক আছে। ফলে তারা যদি সচেতন হয় তাহলে কারোটাই দেরি হওয়ার কথা না, তাহলে সবটাই রাইট টাইমে হওয়ার কথা, সেটি বলা হচ্ছে। ওকে, নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট রিজনস ফর শিডিউলিং, কেন আমরা শিডিউলিং করব।
অবজেক্টিভস তো পড়েই আসলাম যে উদ্দেশ্য কি, কেন করব। তারপরেও আমরা দেখি যে কেন করব। মিনিমাম প্রোডাকশন কস্টের জন্য। কিভাবে মিনিমাম প্রোডাকশন কস্ট আসবে? যখন মিনিমাম প্রোডাকশন কস্ট কিভাবে আসবে? যখন আমাদের টাইম কম লাগবে, উৎপাদন বেড়ে যাবে, ওয়েস্টেজ কম হবে, ঠিক তখনই তো আমাদের প্রোডাকশন কস্টটা মিনিমাম হবে, তাই না? মিনিমাম স্টোরেজ কস্ট। আমার যদি প্ল্যানিং করা থাকে, অর্থাৎ আমার যদি শিডিউলিং করা থাকে যে কবে আমি সুতা কিনবো এবং কবে আমি নিটিং করব, তাহলে কিন্তু আমার স্টোরেজ কস্টটা কম হয়ে থাকতে পারে। কিভাবে? তুমি মনে করো যে ওই যে কালার ডাইডিয়ানের কাপড় বানাবা আজকে 12 নভেম্বর, তুমি কিনে রাখছো গত মাসের 5 তারিখে, তাহলে এতদিন ধরে তো এটা তোমার ইয়েতে পড়ে থাকবে, ওয়্যার হাউসে পড়ে থাকবে, তাই না? তো সেটা তোমার স্টোরেজ কস্ট বাড়ালো না? এবং একই সাথে এটা তোমার স্টক ইনভেস্টমেন্ট বাড়ালো না? এখানে যে তোমার একটা টাকা বন্ধ হয়ে আছে এই সুতা কেনার পেছনে, সেটা কি আটকে আছে না? তো যখন আমি প্ল্যানিং এ যাব বা প্ল্যানিং ফলো করব, শিডিউলিং ফলো করব, তখন সেটা কি, তাহলে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। তারা জানবে যে কবে কিনতে হবে, পার্সেস ডিপার্টমেন্ট কিনে নিয়ে আসবে এবং সেটা নির্দিষ্ট সময় নিটিং হবে। তাহলে সেখানে আমার ইনভেস্টমেন্ট কস্ট কমে গেল, তারপরে স্টক ইনভেস্টমেন্ট কস্ট, স্টোরেজ কস্ট কমে গেল, এবং মিনিমাম ক্যাশ ফ্লো আউটফ্লো, এবং ওই যে টাকা চলে যাওয়া অর্থাৎ খরচ হয়ে যাওয়া, যে আমি যদি বেশি বেশি করে বা মানে পরে লাগবে হয়তো এরকম করে জিনিস বা সুতা বা র মেটেরিয়ালস কিনে রাখি, তো সেই ক্ষেত্রে তো আমার টাকা প্রয়োজন আছে, তাই না? তো একটা ক্যাশের আউটফ্লো হবে। তো যখন আমরা শিডিউল অনুযায়ী করব, প্ল্যানিং অনুযায়ী করব যে কতটুকু দরকার, তাহলে সেটা সেই অনুসারে, তো সেই ক্ষেত্রে এইটা কি ওভার যে ফ্লোটা, ওভারফ্লোটাকে কমিয়ে আনবে, মিনিমাম করবে, ঠিক আছে? ম্যাক্সিমাম লেবার ইউটিলাইজেশন। তো যখন আমি একটা প্ল্যানিং এ এগোবো বা প্ল্যানিং এর আন্ডারে থাকবে সবকিছু, তখন আমার যে লেবারটা তাদের ইউটিলাইজেশনটা কিন্তু ভালো হবে। কারণ হচ্ছে যে তারা যদি বিষয় যেটা হলো যে তারা কিন্তু তখন কোনো অলস সময় কাটাতে পারবে না বা এ ধরনের ইয়ে করতে পারবে না, বিকজ অফ কেন, যে তাদের কিন্তু এই যে শিডিউল করা আছে যে এই ফেব্রিকে নামার পর এটা হবে বা এটার পর এটা, সো সেই ক্ষেত্রে তাদেরও আসলে খুব একটা অলস সময় কাটানোর মতো সুযোগ থাকে না। সেটাও বলা হচ্ছে যে ম্যাক্সিমাম লেবার ইউটিলাইজেশন করা যাচ্ছে, ঠিক আছে? একই সাথে ম্যাক্সিমাম প্লান্ট ইউটিলাইজেশন। তোমার যদি প্ল্যানিং না থাকে বা শিডিউলিং না থাকে, তাহলে যে বিষয়টা দেখা যাবে কোন মেশিনের পর কোন মেশিন উঠবে বা নামবে, মানে কোন কাপড়ের পর কোনটা উঠবে বা নামবে, এখানে কিছু ঘাটতি থেকে যায়। ফলে দেখা যায় যে মেশিন বসে আছে, অথবা এরকমটা দেখা যায় যে ব্ল্যাক চালানো হলো এরপর সাদা চলে আসছে, তো তখন আবার মেশিন পরিষ্কার করে সাদা চালাইতে ঝামেলা। তো যদি প্ল্যানিং করা হয়, শিডিউলিং করা হয়, তো সেই ক্ষেত্রে তারা ব্ল্যাকের সাথে ব্ল্যাকই চালাবে, তাহলে কি আমার মেশিন ওয়াশ করে আবার পুনরায় সাদা চালাইতে হলো না। তো এই ক্ষেত্রে কিন্তু প্লান্টের যে ইউটিলাইজেশনটা সেটি হলো, এবং টাইম যেটা সেটি কিন্তু ইয়ে হলো, কম হলো, ঠিক আছে? ম্যাক্সিমাম কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কিভাবে পাবো? যখন তুমি তাকে টাইমলি দিতে পারবা, তাহলে টাইমলি যখন তুমি তাকে দিতে পারবা, তাহলে তাদের স্যাটিসফ্যাকশনটা তুমি পাবা, তাই না? ওকে, ম্যাক্সিমাম অপারেটর মোরাল। যদিও তাদের নীতি নৈতিকতা থাকে বা থাকে না অনেক সময় আসলে, এখন তো এই অপারেটর নৈতিকতা সাধারণত একটু বাড়ে। তুমি যদি, সে যদি বলে তোমাকে সোডা ডোজিং করতে বলছে, তুমি সোডা ডোজিং না করে যে করে দিছি স্যার, বস করে দিছি, তো তোমার তো দায় তো আর ধরবে না, ঠিক আছে? তো এইরকম সাধারণত করে না। তো যাই হোক, তাহলে আমরা কেন করব শিডিউলিং? যে প্রোডাকশন কস্ট কমাতে, স্টোরেজ কস্ট কমাতে, স্টক ইনভেস্টমেন্ট কমাতে, মিনিমাম ক্যাশ ফ্লো করাতে, ম্যাক্সিমাম লেবার ইউটিলাইজেশন করাতে, ম্যাক্সিমাম প্লান্ট বা মেশিন ইউটিলাইজেশন করাতে, কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য, এমপ্লয়ীদের মোরাল বাড়ার জন্য, এক্সেট্রা। নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট ফ্যাক্টরস অ্যাফেক্টিং শিডিউলিং বা প্ল্যানিং। তো এই প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের কিছু ফ্যাক্টরস রয়েছে যারা আমাদেরকে একটু প্রভাবিত করে। তো সেই ফ্যাক্টর গুলিকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, একটাকে এক্সটার্নাল ফ্যাক্টর আর একটাকে
ইন্টারনাল ফ্যাক্টর বলা হচ্ছে। তো আমরা প্রথম এক্সটার্নাল ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করি, অর্থাৎ যে ফ্যাক্টর গুলো বাইরে থেকে এসে আমাদের সাথে মানে প্রভাবিত করছে। তো সেই ফ্যাক্টর গুলো যদি আমরা এখানে দেখি, ফার্স্ট অফ অল প্রথমেই কিন্তু চলে আসে কাস্টমার ডিমান্ড। তাহলে আপনারা যারা প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করেছেন কিনা আমার জানা নেই, তো সেখানে দেখবেন যে কারো কত যে মনে করেন যে আর্জেন্সি, এটার কোনো শেষ নেই, ঠিক আছে? এক মিনিট প্লিজ। তো আর্জেন্ট, সুপার আর্জেন্ট মানে শেষই নাই। এবং যদি আপনি আরো আশ্চর্যের বিষয় হচ্ছে ইয়ে আর&ডি বা আর&ডি বলবো না, স্যাম্পল ডেলিভারি যারা, অর্থাৎ স্যাম্পল সেকশন বা স্যাম্পল ডিপার্টমেন্টের সাথে যদি কাজ করেন, তাহলে তো আপনার বোঝা হয়ে গেছে যে কি পরিমাণ আর্জেন্সি। ঠিক আছে? তো এই যে কাস্টমার ডিমান্ড, এটি কিন্তু আমাদের শিডিউল বা প্ল্যানটা কিরকম হবে সেটাকে প্রভাবিত করে। যে একটা অর্ডার পরে আসছে কিন্তু সেটা বায়ার আগে চাচ্ছে, সো এটাকে কিন্তু গুরু মানে তাড়াতাড়ি ডাইং করতে হবে। বা আরেকটা অর্ডার আগে মানে পরে আসছে, তাহলে পরে স্বাভাবিকভাবেই যাচ্ছে। তো এই কাস্টমার ডিমান্ড কিন্তু আমাদের যে সাধারণ যে প্ল্যানিংটা থাকে বা এটাকে প্রভাবিত করে। ডেলিভারি ডেটস অফ কাস্টমার, এই ডেলিভারি ডেট আরেকটা ইস্যু, যেটা আসলে অনেক সময় আমরা মিট করতে পারি না। সেটি ডেলিভারি ডেটটা মিট করার জন্য তখন আমাদের কিন্তু এই প্ল্যানিং এর ক্ষেত্রে বা শিডিউলিং এর ক্ষেত্রে চেঞ্জ হয় বা এটা প্রভাবিত করে। স্টক গুডস অলরেডি লাইং উইথ দ্য ডিলার্স এন্ড রিটেইলার্স। তো আমাদের যে সমস্ত গুডস বা থিংস আমরা অলরেডি ডিলার্স এবং রিটেইলার্সকে দিয়েছি, এখন যদি কন্টিনিউয়াসলি দিতে না পারি বা এই ধরনের যদি কোনো কেস রাইজ করে, তো এই যে ইস্যুগুলা, এইগুলো সাধারণত আমাদের প্ল্যানিংটাকে একটু চেঞ্জ করে ফেলে। সেটি হচ্ছে প্রথমত কাস্টমার ডিমান্ড, ডেলিভারি ডেটস অফ কাস্টমার, স্টক গুডস। ওকে, এবার আসি ইন্টারনাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টরের থেকে ইন্টারনাল ফ্যাক্টর গুলোই অনেক বেশি ঝামেলা পাকাচ্ছে। সেটা হচ্ছে যেমন যে এখানে অনেকগুলো কারণ আমরা দেখতে পাচ্ছি। প্রথমত আমরা যদি দেখি যে স্টক অফ ফিনিশ প্রোডাক্ট উইথ এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ বলতে কোম্পানিকে বোঝাচ্ছে, যে স্টক অফ ফিনিশ প্রোডাক্ট উইথ এন্টারপ্রাইজ, যে আমার এন্টারপ্রাইজের কোনো স্টক প্রোডাক্ট আছে কিনা, ফিনিশ প্রোডাক্ট আছে কিনা স্টকে, তাহলে সেটার উপর বেস করে আমি কতটুকু প্রোডাকশন করব বা সেটি কিন্তু শিডিউলিংটা নির্ভর করবে। টাইম ইন্টারভাল অফ দ্য প্রসেসিং ফিনিশ প্রোডাক্ট র ম্যাটেরিয়াল, যে এই প্রোডাক্টটা কিরকম, যেটা তৈরি করতে কি অনেক বেশি সময় লাগে, মানে কতদিন সময় লাগে, তাহলে সেটা কি আগে থেকে তৈরি করে রাখতে হবে কিনা। অ্যাভেবিলিটি অফ মেশিন এন্ড ইকুইপমেন্ট, আমি যে জিনিসটা তৈরি করছি সেটি তৈরি করতে গেলে আমার যে মেশিন এবং ইকুইপমেন্ট সেটা আমার কাছে আছে কিনা, বা আমি এটা বাইরে থেকে করিয়ে আনেছি কিনা এর আগে, ঠিক আছে? তারপরে যেমন সেই ক্ষেত্রে যদি আমার মনে করো তুমি বায়ারকে একটা সোয়াচ দিয়েছো, কিন্তু সেটা তোমার বাইরে থেকে ডেভেলপ করা, তো সেই ক্ষেত্রে তো তোমার ইন্টারনালি যে সময়টা লাগে, তাহলে বাইরে থেকে তার বেশি সময় লাগবে না। ওকে, অ্যাভেবিলিটি অফ ম্যান পাওয়ার, যে দক্ষ মানুষ আছে কিনা, অ্যাভেবিলিটি অফ ম্যাটেরিয়াল, যে জিনিস দরকার তুমি খুঁজতেছো, এখন মনে করো 30 সিঙ্গেল খুঁজতেছো, তুমি মনে করো আর একটু সূক্ষ্ম দরকার হলো 32 সিঙ্গেল, বা আর একটু উপরের দিকে যাও, ঠিক আছে? তারপর অ্যাভেবিলিটি অফ ম্যাটেরিয়ালস, অথবা তুমি ব্রসিয়ান চাচ্ছ অথবা সাইরোইয়ান চাচ্ছ, লাইক ওকে স্পেশাল টাইপস অফ ইয়ান, অথবা স্পেস ডাইং ইয়ান চাচ্ছ, এগুলো নাও থাকতে পারে তোমার এখানে। ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস, এবং যেটা তুমি তৈরি করতে চাচ্ছ সেটা, যেমন সাইরোইয়ান ডাইং যারা করে, কালার যারা করে, অনেকখানি সম্ভব হয় না স্পেস ডাইং ইয়ার, স্পেশাল মেশিন দরকার হয়, সেখানে স্পেস ডাই করা হয়ে থাকে। ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে কিনা, ফিজিবিলিটি অফ ইকোনমিক প্রোডাকশন রানস, টাইপ অফ ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট কি ধরনের চলছে, এই সবগুলো সাধারণত অ্যানালাইসিস করে আমাদের যে শিডিউলটাকে প্রভাবিত করে। তো বায়ার যখন দেখে যে বাবারে বাবা অনেক দেরি হয়ে যাচ্ছে, তখন তো সে তোমার ছেড়ে চলে যায়, ঠিক আছে?
তো আমাদের দেশে তো থার্ড পার্টি এই যে ইয়ারা নিয়ে আসে, তারা আবার ইয়েতে যায় বা ফ্যাক্টরি পিপলকে দেয়, ফ্যাক্টরি পিপলরা আবার এটা নিয়ে তারপর ডেলিভারি করে, তাতে তো অনেক দেরি হয়। এখন কিছু কিছু ইয়ে রয়েছে, সরাসরি নিজস্ব বাইং হাউস রয়েছে কোম্পানির, অর্থাৎ ফ্যাক্টরি সরাসরি, তারা সেখান থেকে সরাসরি বাইং হাউস থেকে ডিল করে সরাসরি ফেব্রিক নেয়। অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা বাইং হাউসের কথা শুনেছি, তারা বায়ারদের কাছ থেকে অর্ডার নেয়, সেই অর্ডার আবার তারা আমাদের মতো বিভিন্ন প্রকার যে ফ্যাক্টরি গুলো রয়েছে, ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি গুলো, সেইখান থেকে করিয়ে নেয়। তো মাঝখানে তারা থার্ড পার্টি হিসেবে কাজ করে। তো এখানেও কিন্তু অনেকটা সময় আসলে যায়। একবার তারা বায়ারের সাথে কথা বলে, প্রাইস ইত্যাদি নিয়ে কথা বলে, এবং তারা যখন আমাদের কাছে আসে, আমরা যখন তাদেরকে যারা অর্থাৎ টেক্সটাইল ইউনিট বা অ্যাপারেল ইউনিট যারা করে দেই, তো এখানে আবার কিছুটা মানে ইয়ে হয়। তারপর অপারেশনে গেলে তো আরো নানা প্রকার ঝামেলা আছেই। তো এই বিষয়গুলো সাধারণত আমাদের যে শিডিউলিংটা সেটাকে প্রভাবিত করে। এরপর আমরা যদি বলি যে কম্পোনেন্টস অফ শিডিউলিং, তো শিডিউলিং এর ক্ষেত্রে কম্পোনেন্টস গুলো কি কি? তো এখানে শিডিউলিং এর ক্ষেত্রে কম্পোনেন্টস গুলো বলা হচ্ছে যে কি কি আমরা থাকা উচিত বা থাকতে দেখতে হবে। যে প্রিলিমিনারিজ টু ম্যানুফ্যাকচার, শুরুতেই আমরা যখন কোনো ম্যানুফ্যাকচারিং এ যাব তার শুরুতেই ক্রেডিট চেকিং পিরিয়ড, যে আমরা যখন কাজ করছি তাদের অয়েল নন কিনা, অয়েল এস্টাবলিশড কিনা, যে ডেলিভারি দিলাম দিয়ে এটি আর টাকা পয়সা দিল না। টাইম ফর প্রিপেয়ারিং প্রোডাকশন অর্ডার সেলস বাই দ্য সেলস ডিপার্টমেন্ট। তো তারপরে তখন কি হয় যে অর্ডার ডিপার্টমেন্ট সাধারণত বা মার্চেন্টাইজিং টিম বা এটাকে মার্কেটিং টিমও বলে অনেকখানে, যে মার্কেটিং টিম দেন সেটার অর্ডার শিট বের করে, সেলস অর্ডার শিট, এন্ড দেন এরপরে সেটা টাইম ফর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তো এটা টেক্সটাইল ইউনিটে বা এখানে চলে আসে, তারা এটার স্যাম্পল নিয়ে ডেভেলপ করে তারপরে অ্যাপ্রুভাল নেয়। তো এই যে এই বিষয়গুলোও কিন্তু আমার ইয়ে করছে, প্রভাবিত করছে, ঠিক আছে? বা এর পরে যদি আমরা দেখি, এটাকে আমরা কম্পোনেন্টস তো বলতে পারছি, কারণটা হচ্ছে এই যে টাইম পিরিয়ড গুলো, এগুলো কিন্তু আমার শিডিউলিং এ থাকছে, হ্যাঁ। সেকেন্ডলি, টাইম কনজিউমড ইন প্রোডাকশন প্ল্যানিং। এরপরে মনে করো যে অর্ডার হয়ে গেল, অর্ডার হওয়ার পর সেটা প্রোডাকশন প্ল্যানিং ডিপার্টমেন্টের কাছে চলে গেল তোমার ফ্যাক্টরিতে। তারপর প্রোডাকশন প্ল্যানিং ডিপার্টমেন্ট প্ল্যানিং করে সেটার একটা প্রকিউরমেন্ট টাইম দরকার হলো, সেটি গেল। টাইম ফর স্টোরেজ অফ র ম্যাটেরিয়ালস, টলিং টাইম, ঠিক আছে? এই সবগুলো টাইম, প্রসেসিং সাইকেল টাইম, টাইম ফর স্টোরেজ কম্পোনেন্টস পার্টস, ট্রানজিট টাইম, ওই যে মাঝে মধ্যে সময় না হলে কিসে পাঠিয়ে দাও, এয়ারে পাঠিয়ে দাও, ঠিক আছে? সাব অ্যাসেম্বলি টাইম, টেস্টিং এন্ড শিপিং টাইম। অর্থাৎ একটা প্রোডাক্ট শিফট করা পর্যন্ত পুরো যে সময়গুলোকে, সেটাকে আমরা শিডিউলিং বলতে পারি। কারণ হচ্ছে প্রত্যেকটা স্টেজের জন্য, প্রত্যেকটা ইয়ের জন্য আমাদের কিন্তু এই শিডিউলিংটা করতে হয় বা দিতে হয়। যে একটা নতুন স্যাম্পল আসলে, ভাই পিপি স্যাম্পল কবে দিবেন, তারপরে কনফার্ম কবে করবেন, আগে ইয়ে দেন, কালার কনফার্ম করেন, এভাবে স্টেজে 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 কিন্তু এগিয়ে যায়। সো এগুলোকে সবগুলোকেই আমরা কম্পোনেন্টস বলতে পারি শিডিউলিং এর, কারণ কোনোটা ছাড়া তো কোনোটা এগোতে পারছে না, বা কোন সময়টাকে বাদ দিয়েও তো কোনোটা বলা যাচ্ছে না, ঠিক আছে? ওকে, নাও শিডিউলিং প্রসিডিউর। আমরা প্রসিডিউর যদি বলি, এখানে দুই প্রকার প্রসিডিউরের কথা বলা হচ্ছে, যদিও আরেক প্রকার রয়েছে। বলা হচ্ছে ফর ইন্টারমিটেন্ট প্রোডাকশন, যেটা নিরবিচ্ছিন্ন নয়। আরেকটি হচ্ছে যেটি ইন্টিমিটেন্ট অর্থাৎ কন্টিনিউয়াস প্রোডাকশন। আরেকটি মাস্টার শিডিউলিং আছে। তো আমরা যদি প্রথমেই যেটা বলি যে ইন্টারমিটেন্ট প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, তো সেই ক্ষেত্রে সাধারণত আমরা যেটা করে থাকি, যে বিভিন্ন ইয়ের ক্ষেত্রে করি। আমাদের যেহেতু অনেকগুলো বায়ার, অনেক রকম বায়ার, তো তারা ছোট ছোট অর্ডার বা যতটুকু আসুক আসতেই থাকে, ফলে এক একটার জন্য শিডিউলিং এক এক রকম লাগে। সেজন্য বলা হচ্ছে
শিডিউলিং উইথিন টাইম অর্ডার, ঠিক আছে, শিডিউলিং উইথ অর্ডার অর রিলেশন ইন আদার অর্ডারস, এবং একই সাথে অন্য কোনো অর্ডার রিলেশন আছে কিনা, লাইক আমি সাদা করব, সাদা আমার আসছে সিএনএ থেকে এসেছে, এইচএনএম থেকে এসেছে, এখন সিএনএ এবং এইচ এ সাদা এবং এইচএনএম এর সাদা কি এক কিনা বা দুটো একসাথে করা যাবে কিনা, লাইক শিডিউলিং টু মেশিন, একইভাবে মেশিনের শিডিউলিং কিরকম হবে, দুটো একসাথে যদি করা যায় তাহলে একই মেশিনে করা যাবে, ঠিক আছে। তো এইটা হল ফর ইন্টারমিডিয়েট প্রোডাকশনের ক্ষেত্রে এটা সাধারণত অনেক সময় হয়ে থাকে। কন্টিনিউয়াস প্রোডাকশনের ক্ষেত্রে সেটি সাধারণত সম্ভব হয় না, কারণ এটা তো কন্টিনিউয়াসলি চলতেই থাকে। In this case, scheduling is simple problem, but not coordinate product with sales, inventory, parsing, ইত্যাদি ইত্যাদি। আরেকটি রয়েছে, সেটি আমরা বলি যে মাস্টার শিডিউলিং। তো মাস্টার শিডিউলিং এর ক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে, সেটি হলো মাস্টার শিডিউলিং আমরা যখন অনেক দিন ধরে কোনো কিছু চিন্তা করব তখন সেটাকে আমরা মাস্টার শিডিউলিং বলবো। তো মাস্টার শিডিউলিং যেমন মনে করো যে আমাদের একজন মনে করো ইলেকট্রিক চার্জ হয়েছে, কি বেরোচ্ছে জানি, টাইগার, এই যে ইলেকট্রিক অটো চালিত কি জানি। তো এখন এই ধরনের যদি আরো কোনো প্রতিষ্ঠান আসে তাহলে তো তারা নিশ্চয়ই মিনিমাম 15-20 বছর বা এই ধরনের একটা চিন্তা করে তারা আসবে, তারা একটা অল্প সময়ের জন্য চিন্তা করে আসবে না। তো সেটাকে বলা হচ্ছে দিস অ্যাক্টিভিটি ডিপার্টমেন্টস ওভারঅল প্রোডাকশন প্ল্যান ফর নেক্সট সেভারাল মান্থস, after forecasting, capacity planning, inventory analysis, production recommended by master scheduling, and determining productive capacity, and finally result into end of the delivery customer order. Okay, so master scheduling is আমরা এখানে দুটো স্টেপে হতে পারে, সেটি আমরা এখানে বলছি যে সেলস ফোরকাস্ট, প্রথমে সেলস ফোরকাস্ট করতে পারে, and orders already on hand are faster broken down into the appropriate shop loads, and shop loads are then compared with the capacity plan and current shop information including inventory, facility, etc. মনে করো একটা নতুন কোম্পানি কিভাবে তারা মাস্টার শিডিউলিং করে আসছে, তো তারা প্রথমে শপ দিল, সেই শপ থেকে কিছু বেচা বিক্রি হলো, সেখান থেকে তারা ইনফরমেশন পেয়ে দেন বাকিটা, অর্থাৎ তাদের তোকে মার্কেট অ্যানালাইসিস করে ইনফরমেশন গ্যাদার করতে হবে, তাই না? ওকে, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, যদিও ম্যাথ বলবো না, বলা হচ্ছে প্রিপেয়ার দ্য মাস্টার শিডিউল ফর দ্য ওয়ার্কিং অফ এ মাইলিং মেশিন for a month. From the past data, it is known that the machine works 20 hours, 20 ঘন্টা কাজ করে, মেশিন পার উইক হলো 6 ঘন্টা, তাহলে টোটাল উইক কাজ করে 120 ঘন্টা। Now scheduling is that done in such a way that maximum number of machine hours should not execute 120, অর্থাৎ তোমাকে এমন ভাবে মেশিনগুলো ডিজাইন করতে হবে কোনটা মেশিনই যেন 120 ঘন্টা পার উইকে না চলে, মানে 120 ঘন্টা না এক্সিট করে, and should be below minimum number হচ্ছে 6। এখন এটার উপর বেস করে তোমাকে একটা শিডিউলিং করতে হবে, মানে হচ্ছে তুমি প্ল্যানিং ডিপার্টমেন্টে আছো, এখন তোমাকে সেটির প্ল্যানিং করতে হবে। আলটিমেট এটা যদি আরো বেশি ঘন্টাও হতো বা কমই হতো তাহলেও কোনো সমস্যা নেই, আমাদের যে টার্মস এন্ড কন্ডিশন দিবে তার ভিতর থেকে আমরা করে দেবো। এখানে এটা নর্মাল ইয়ে দিয়ে রাখছে, এটা দেখো এখানে বলছে ফর এ মাইলিং মেশিনের ক্ষেত্রে 120 ঘন্টা, 6 ঘন্টার কম আর 120 ঘন্টার বেশি হবে না। তো এটা ফার্স্ট উইকের জন্য তারা করছে জব 1, জব 2, জব 3, যে 30, 50, 80 আর হলো 140, 45, অর্থাৎ তুমি যেভাবে করতে পারো, ওই যে দুটো সূত্র 6 ঘন্টা এবং 120 ঘন্টা এক্সিট করা যাবে। ওকে, নাও এখানে একটা মাস্টার শিডিউলিং এর চার্ট, ফ্লো চার্ট দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা যদি সেটা একটু দেখার চেষ্টা করি, বলা হচ্ছে শিডিউলিং ইন অ্যাডভান্স, শিডিউল ডিউরিং প্লেসমেন্ট অফ অর্ডার, কম্বিনেশন অফ বোথ, যে
এখন ওই যে বাঘের জন্য কিন্তু আগে থেকেই মানুষজন টাকা পয়সা দিয়ে রাখছে হয়তো, এবং একই সাথে যখন বাঘ লঞ্চ করবে তখন তাদের কিছু টাকা পয়সা নতুন করে হবে। টাকা পয়সা বলবো না, আমরা বলবো ডিমান্ড, ঠিক আছে? তো সেটার উপর বেস করে কাস্টমার অর্ডার বা সেলস ফোরকাস্টিং যেটা আমরা পড়ে এসেছি। তো সেলস ফোরকাস্টিং দেন আমরা কি করছে যে সেলস ফোরকাস্টিংটাকে কাস্টমার ডিমান্ডে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ সেটি আমাদের ডিমান্ড। এগ্রিগেট লোড জেনারেশন এন্ড অ্যানালাইসিস, আমাদের দেখতে হবে যে স্টকে কি পরিমাণ রয়েছে, স্টক এন্ড ইনভেন্টরি, সেটি অ্যানালাইসিস করতে হবে। ইঞ্জিনিয়ারিং টিম সাথে কাজ করবে, দেন সেটির উপর বেস করে একটা শিডিউলে যেতে হবে, মাস্টার শিডিউলে যেতে হবে। ক্যাপাসিটি প্ল্যানিং তো অবশ্যই থাকবে, কারণ প্ল্যান ছোট হলে ক্যাপাসিটি প্ল্যানিং ছোট থাকবে, বড় হলে বড়। যে প্রথমের দিকে মনে করো বাঘ কয়টা করে অটো বানাবে সারাদিন, মানে সারা মাসে, হয়তো প্রথমে কম হবে, পরে বেশি হবে, ঠিক আছে? ওকে, নেক্সট যেটা হলো যে কারেন্ট ইনফরমেশন, সব লোড এন্ড লোড টাইমস। ওকে, তো কারেন্ট ইনফরমেশন সহ দেন মাস্টার শিডিউল হবে, হওয়ার পর সেটি হিসেবেই তারপর সে চলতেই থাকবে। তখন আমরা হয়তো জানবো যে বাঘ প্রতিদিন এতগুলো করে উৎপাদন করছে। ওকে, আমার সঠিক জানা নেই আসলে ওই ইয়েটার নামটা কি, বাঘই বোধহয় হবে। আমি দেখেছিলাম কবেকার কোনো নিউজে যে বাংলাদেশে আসছে ইলেকট্রিক। ওকে, দ্য অবজেক্টিভস অফ মাস্টার শিডিউলিং, আলটিমেট অবজেক্টিভস হচ্ছে যে কম ইনভেস্টমেন্টে বেশি ইয়ে করা, সেটি মাস্টার শিডিউলিং এর উদ্দেশ্য। বলা হচ্ছে ইট প্রোভাইড মিনস অফ কিপিং রানিং টোটাল অফ দ্য ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্টস, ইট ফ্যাসিলিটেট দ্য প্রোডাকশন ম্যানেজার টু প্ল্যান অ্যাডভান্স ফর শিফটিং নেসেসারি ফ্রম one product to another product and possible overall increase and decrease manufacturing requirements. It provides the required data for calculating the lack of workload ahead of each machine. With the help of master schedule, customer can supply the probable or sometimes certain defined date delivery, after which his order has been placed on master schedule. Objectives, advantage, একই কথা, very simple and easy to understand, provide overall production current schedule ইত্যাদি। ডিসঅ্যাডভান্টেজ ক্ষেত্রে যদি আমরা বলি যে provides only overall picture and detail operation, not indicate কোথায় প্রবলেম সেটি। It does not provide detailed information so that system applicable for a smaller plants. Smaller প্ল্যান্টের ক্ষেত্রে এই মাস্টার শিডিউল অ্যাপ্লিকেবল না। তো এই ছিল আজকে আমাদের, আমরা যদি প্রথম থেকে একটু দেখে আসি তাহলে আমরা শেষ করব। আজকে আমাদের লোডিং এবং শিডিউলিং ছিল। প্রথমে আমাদের লোডিং এর সংজ্ঞা এবং উদ্দেশ্য ছিল, এরপরে সেটা ছিল বেনিফিটস অফ, তারপরে শিডিউলিং ছিল আর কি, শিডিউলিং এর সংজ্ঞা ছিল, শিডিউলিং এর সংজ্ঞার পরে তার উদ্দেশ্য কি সেটি, বেনিফিটস একই জিনিস, রিজনস ফর শিডিউলিং, এগুলো একটু ভালো করে দেখতে হবে কেন শিডিউলিংটা দরকার। তারপর ফ্যাক্টরস, এক্সটার্নাল ইন্টারনাল, দুই প্রকার ফ্যাক্টর রয়েছে। ওকে, দেন হচ্ছে যে টাইপস অফ ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট, কম্পোনেন্টস অফ শিডিউলিং, বিভিন্ন প্রকার টাইম গুলো সম্পর্কে পড়বা এখান থেকে। ওকে, তারপরে হচ্ছে মাস্টার শিডিউলিং সম্পর্কে জানার চেষ্টা করবে। এই তো মাস্টার শিডিউলিং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই মিলে আজকে আমাদের লেকচার শেষ। সবাইকে ধন্যবাদ।